বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক শ্রদ্ধেয় শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ও তার অমর সৃষ্ট চরিত্র সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজ আমাদের বিশেষ নিবেদন ব্যোমকেশ বক্সীর কাহিনী অবলম্বনে হীরক রহস্য। কয়েক সপ্তাহ আগে ঘটে যাওয়া পাণ্ডেজির নারী পাচার তদন্তের সমাধানের পর এখন ঘরের ভেতরের ও বাইরের দুই স্থানেরই আবহাওয়া রীতিমতো ঠান্ডা। বেশ কিছুদিন থেকেই পিঠে পুলি খাওয়ার জন্য মনটা বড়ই আনচান করছে বটে, তবে ব্যোমকেশের আপাতত ওসবে কোনো ভ্রুক্ষেপ নেই। সেই নিজের আলাদা ঘরে বন্ধ দরজার ওই প্রান্তে বিবর্ণ শুকিয়ে যাওয়া জটিল অঙ্কের কাগজপত্র নিয়েই মশগুল। তার ওসবেই দিব্যি সময় কাটলেও আমার মধ্যেকার সরস ভাবটা সেটা কি করে মেনে নেব, তাই দুঃখের অন্ত ছিল না। কিছুতেই ব্যোমকেশকে আমি তার কাছ থেকে নিরস্ত করতে তো পারলাম না বটেই, উল্টে বাড়ি বসে বসে আমারও বেজায় একঘেয়ে লাগছিল। তাই অগত্যা অধিক বাক্য বিনিময় ও সত্যান্বেষীর পদলেহন বন্ধ করে নিজ কাজে মন দিলাম। তাছাড়া আসন্ন শীতের সংখ্যার লেখা নিয়ে আমার এমনিতেই মাথা তোলার অবসর ছিল না। টেবিলে বসে শুধু কলম ঘষে যাচ্ছি তো যাচ্ছি। এমনি করেই কেটে গেল প্রায় একটা মাস। যেসব মানুষ অপরাধমূলক কাজ করে তারা দিনক্ষণ স্থির করে কোনো কিছুই করে না, ফলে গোয়েন্দাদের সর্বত্রই সন্ত্রস্ত হয়ে থাকতে হয়। বিশেষত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর মধ্যে কোনো প্রকার আনন্দই দেখতে পাই না যখন সে হাত কোলে করে বসে থাকে আর ক্ষণে ক্ষণে সিগারেটের পর সিগারেট শেষ করে দেয়। তাকে সর্বদাই এখন দেখি খবরের কাগজে ছাপা খুঁটিনাটির ওপর নিরীক্ষণ করে কি করণীয় সেই বিষয়ে লম্বা বক্তৃতা দেয়। একদিন আমাকে সংবাদপত্রের একটা বিশেষ অংশ দাগিয়ে সেটা পড়তে দিল। তারপর নিজের মনেই বলল, কি হলো বলতো অজিত? দেশশুদ্ধ লোক কি শুধরে গেল নাকি বলতো? কোথাও কোনো দুঃসংবাদ ছাপা হচ্ছে না, একটাও খুন জখম রাহাজানি ডাকাতি হচ্ছে না। পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে গেলাম, কিছুই নজরে পড়ল না দেখছি। কালকে তো দেখছি শুধু রাজনীতি নিয়েই মেতে আছে। না 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 লেখক, এগুলো ভালো লক্ষণ নয়, ভালো লক্ষণ নয়। অপরাধ জিনিসটা যদি না থাকে তবে আমার মতো সত্যান্বেষীদের পেটে যে টান পড়বে বন্ধু। দিন কয়েকের অবস্থা দেখে মনে হচ্ছে সত্যযুগে বসবাস করছি। আর সত্যযুগে সত্যান্বেষণের জন্য আর যাই হোক এই অধম সত্যান্বেষীর প্রয়োজন হয় না। অসহ্যকর অসহ্যকর। ঘরের মধ্যে একটা গুমোট পরিবেশ বিরাজ করছিল। ব্যোমকেশের আক্ষেপসূচক ধ্বনি আমার কানে এসে প্রবেশ করছিল বটে, তবে দৈনিক কালকেতুর দাগানো অংশের পুরোটা পুঙ্খানুপুঙ্খ রূপে পড়ে নিয়ে আমি বললাম, আচ্ছা, কিছু মনে করো না ব্যোমকেশ, তবে অপরাধ তত্ত্ব ঘাঁটতে ঘাঁটতে তুমি অপরাধীদের মনস্তত্ত্ব নিয়ে ভাবতে শুরু করেছো দেখছো, ওই দুষ্কৃতী অনুকূল বাবুর মতোই। মনে পড়ে তো তোমার সেই শত্রুর কথা? একাধারে কোকেনের বেআইনি ব্যবসাদার ও দ্বিতীয়ত দেবকুমার বাবুর দেশলাই বাক্সের নিখোঁজ হওয়ার পিছনে তারই হাত ছিল। ও, তিনি তো আবার ছদ্মনাম প্রয়োগ করে আমাদের সম্মুখীন হয়েছিলেন। কি যেন নামটা? কোকোনাথ গুপ্ত। হ্যাঁ, মনে পড়েছে তোমার? উফ বাবা, লোকটার মধ্যে কিন্তু একটা ব্যাপার ছিল অজিত, কি বলো? বিজ্ঞানের অগাধ জ্ঞান ছিল, কিন্তু সঙ্গদোষ আর অর্থ লালসা তাকে বেপথে চালান করলো। কিন্তু যাই বলো, অপরাধপ্রবণ মন থাকলেও মানুষটা কিন্তু যেমন মিশুকে তেমনি সদালাপি। সে ঠিক, তবে দিন কতকের জন্যই যদি সারা দেশে শান্তি বিরাজ করেই বা তাতে ক্ষতিটা কিসে শুনি? রাজ্যের দুষ্কৃতি জোচ্চোর বদমাশ নিয়ে নানাঘাটা করার ফলে দেখছি তুমিও ওদের চিন্তাধারাতেই একদম বিশ্বাসী হতে আরম্ভ করেছো। ব্যোমকেশ সহজ ছুড়েই উত্তর দিল, রোষ কেন বন্ধু বল, রোষ কেন? না হে অজিত, না, আমি সে কথা বলছি না, কিন্তু আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা একটাই কথা বলে, অতি শান্ত পরিবেশ কিন্তু বিধ্বংসী ঝড়ের পূর্বাভাস। আর তাছাড়া মস্তিষ্কের খোরাক ছাড়া দুই দণ্ড কি আর থাকা যায়? না গজিত না। বিশ্বাস করো, এই শীতের সময় একটা জমাটি চিন্তা নিয়ে ডুবে থাকলে কি ভালোটাই না হতো।
তার সঙ্গে পাল্লা দিয়ে সিগারেটে একের পর এক টান। আহা, বুঝবে না, তুমি বুঝবে না। তুমি একজন সাহিত্যিক, তুমি সাহিত্য ভালোবাসো। ঘন্টার পর ঘন্টা লেখালেখিতে তোমার যেমন আনন্দ, তেমনি কোনো জটিল রহস্য নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবা এই অধমের নেশা ও পেশা উভয়ই। আর আমার হাতে কাজের বরাদ আসা মানেই তোমার একটা উপন্যাসের খোরাক জোটা। কি তুমি যে আমার কীর্তি প্রচারক, এই কথাটা আমি কি করে অস্বীকার করি বলো তো? বাস্তবের সঙ্গে একটু কল্পনার রং চড়িয়ে বেশ ভালো গোয়েন্দা কাহিনীও তো তোমার হয়, কি বলো? আমি তাচ্ছিল্যে সুরে বললাম, ওসব বাদ দাও তো দেখি। এই পুজো থেকে এক টানা দিন রাত মাথা ঘামিয়েও বুঝি তোমার স্বাদ মিটল না? না, তার থেকে বড় কথা, তুমি তো বললে সেদিন যে পাণ্ডেজির থেকে মোটা অঙ্কের পারিশ্রমিক প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, ওনাকে অনেক বারণ করা সত্ত্বেও উনি শুনলেন না, জানো তো। বললেন যতই হোক একটা সরকারি কাজ, তাই আমি নাকি পারিশ্রমিকের যোগ্য দাবি রাখি। কিন্তু কথা সেটা নয় অজিত, অর্থের প্রসঙ্গ এখানে আসছে না। এখানে প্রসঙ্গ এই শীতে মস্তিষ্ককে একটু খাটিয়ে তাকে ঘরমাক্ত করা, বুঝলে? তা ভায়া, প্রসঙ্গ যদি তাই হয়ে থাকে তাহলে এই নাও, ধরো, শব্দ চক মেলাও আর বিজ্ঞাপনের দিকে শিকারীর দৃষ্টি নিক্ষেপ করে হোঁত পেতে বসে থাকো। যদি কিছু মেলে, ওই যে প্রবাদ আছে না, যেইখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। প্রবাদ শুনে ও সেই সাথে আমার বিদ্রূপ সম্পূর্ণ হজম করে বোমকে সংবাদপত্রে মনোনিবেশ করল বটে, কিন্তু তার মুখময় দেখা দিল এক উদাসীনতার ছায়া। কিন্তু হয়তো ইষ্ট তার এই দুর্দশা ঘোচানোর জন্য মুখ তুলে চাইলেন। দিন দুই পরেই যে একটা কেস হাতে আসতে পারে সেই ধারণা স্বয়ং বোমকেশও বোধহয় করতে পারেনি। ইতিউতি যেসব ছোটখাটো অপরাধ হচ্ছে তা কলকাতা পুলিশের দক্ষ, কর্মকুশল ও বুদ্ধিমান অফিসাররা নিপুণভাবে মিটিয়ে দিচ্ছেন। পিনাল কোর্টে সাক্ষ্য প্রমাণ, দলিল দস্তাবেজ সহ মামলা রুজু করলেই কেল্লা ফতে। বেসরকারি গোয়েন্দার এসব ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে বলে রাখা ভালো, বোমকেশের কর্মদক্ষতার উপর অনেক দক্ষ অফিসারগণ একটু ঈর্ষা করেই। হাবে ভাবে সেগুলো ফুটে ওঠে ওনাদের কথাবার্তায়। কিন্তু যেই কেসটা এবার আমাদের কাছে এলো, সেটা নিয়ে আমি ও বোমকেশ রীতিমতো ব্যস্ত ছিলাম। সেই গোড়া থেকে দেখছি বোমকেশ বহু জটিল মনস্তত্ত্বভিত্তিক কেস সুরাহা করেছে, তাই কোনো কেসের খেই না পেলে পুলিশ বিভাগ থেকে তার তলব করা হতো। আর ওই ঘটনার আদ্যপ্রান্ত শুনে নিয়ে নিমেষের মধ্যে হদিস দেওয়া বোমকেশের নখদর্পণে ছিল। কিন্তু এই কেসটা একেবারে অভিনব কেস। সূত্রবিহীন এই মোকদ্দমার ব্যাপারে অনুসন্ধান করতে রীতিমতো হিমশিম খেতে হয় আমাদের। এই ঘটনার দায়িত্ব আমাদের ওপর ইন্সপেক্টর বিধুবাবু চাপিয়েছিলেন। তবে এইটুকু বুঝেছিলাম যে সেটা কমিশনার সাহেবের নির্দেশেই। কমিশনার সাহেব পুলিশের অত্যাধিক ভালো কর্মীর তুলনায় বোমকেশকেই একটু বেশি প্রাধান্য দেন। কিন্তু সেটাই অনেক পুলিশ কর্মীর চক্ষুশূলের কারণ। ইন্সপেক্টর বিধুবাবু তার অন্যতম দৃষ্টান্ত। পুলিশি তৎপরতা সম্বন্ধে উনি নিজেকে কাজে কর্মে কিংবা অনুসন্ধানমূলক যে কোনো ব্যাপারে নিজেকে অধিক বেশি যোগ্য বলে মনে করেন। তাই কালে ভদ্রে যখনই বোমকেশের ওপর কোনো মকদ্দমার ভার পড়ে, অথচ বিধুবাবু তার সঙ্গে নিজে জড়িত থাকেন, তখন আর দেখতে হয় না। বোমকেশ অবশ্য ওনার কাছে পুলিশি মহলের গুপ্ত কথা জানার তাগিদে নির্বাক হয়েই তার কথা শুনতে থাকে ও মনে মনে কৌতুক অনুভব করে। দিনটা ছিল শনিবার। একটা অলস সকালে রোদ্দুর এসে জানলা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করে ঘরময় উদ্ভাসিত করে তুলেছে। সদ্য শীতের আমেজ ও দীর্ঘদিন ধরে কাজের সঙ্গে যুক্ত না থাকার দরুন মনটা আমার আচ্ছন্ন হয়েছিল। এমন সময় দরজায় বারতুই টোকা পড়ার শব্দ পেলাম। আমি ভিতর থেকে অনুচ্চ কণ্ঠে বললাম, কে? দরজার অপর প্রান্ত থেকে গম্ভীরভাবে যার কণ্ঠ ভেসে এলো তাকে আমি বেশ ভালোভাবে চিনতে পারলেও তিনি গোড়ায় নিজের পরিচয় দিয়ে বললেন, আমি ইন্সপেক্টর বিধুবাবু। বোমকেশবাবু আছেন বাড়িতে? বোমকেশ আরাম কেদারায় বসে নিবিষ্ট মনে দৈনিক কালকেতুর দিকে দৃষ্টিপাত করেছিল। বিধুবাবুর নামটা শুনেই সে খবরের কাগজ ভাঁজ করে রেখে দিয়ে ফিসফিস করে আমাকে বলল,
বিধুবাবু মানেই দৈন্যের দুর্গতি, নিশ্চয়ই কোনো খারাপ খবর। চলো অজিত, ভগবান মনে হয় মুখ তুলে চেয়েছেন, দেখি উঠি। বলে নিজে গিয়ে দরজার আগল খুলে দিতেই দেখি পুলিশের উর্দি পরিহিত বছর 55 বলিষ্ঠকায় বিধুবাবু বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে রীতিমতো ঘামছেন উনি। বোমকেশ ওনাকে আসতে বলে পুটিরামকে 3 পেয়ালা চায়ের ফরমাস দিল। মুঠিরাম, 3 পেয়ালা চা। ঘড়িতে তখন সময় 11টা। বিহওয়ালের মতোই বিধুবাবু প্রবেশ করে সামনের একটা আসনে ধপ করে বসে পড়লেন। ওনার প্রশ্নে ভরা মুখমণ্ডল দেখে বোমকেশ উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করল, আরে বিধুবাবু, কি ব্যাপার, আপনাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? খুব গুরুতর খুনের মামলা বোধ হয়। বিধুবাবু তো অবাক হলেনই, সেই সাথে আমিও খানিকটা। তবে তিনি প্রশ্ন করলেন, মানে এই আপনি কি করে বুঝলেন বোমকেশ বাবু যে এটা খুনের মামলা? এখনো তো আমি কিছুই বলিনি আপনাকে। বিধুবাবুকে চেয়ারে বসার জন্য আহ্বান করে সিগারেটের কেস থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে বোমকেশ ঈষৎ হেসে উত্তর দিল, অনুমান, পুরোটাই অনুমান বিধুবাবু। কয়েকটা বৈশিষ্ট্য দেখে আন্দাজ করেছিলাম বটে, তবে এখন আপনার শারীরিক ভঙ্গিমা দেখে সত্যি বলেই মনে হচ্ছে। তবু কি এমন দেখলেন আপনি যা আমাদের চোখে পড়ল না? বিধুবাবু বিহবলের মতোই বললেন কথাটা। আমার মনেও নিদারুণ কৌতূহল জন্মালো। বোমকেশ সিগারেটে টান দিতে দিতেই পায়চারি করতে করতে বলল, দেখুন, প্রথমে আপনার সিঁড়ির ধাপ দিয়ে দ্রুত পদে ওঠার শব্দ আমার কানে এসেছিল, কিন্তু মজার ব্যাপার, আপনি কখনোই অমন দ্রুতভাবে উপরে ওঠেন না। তাছাড়া আপনার এই হুট করে চলে আসাটা সেটাও প্রমাণ করছে যে কিছু একটা গন্ডগোল হয়েছে, যার হদিশ আপনি পাননি। আপনি মনে করে দেখুন, আমার বাড়িতে আসার আগে আপনি বরাবর ফোন করে খোঁজখবর নিয়েই আসেন, ঠিক কিনা? এবার দ্বিতীয় অনুমান, আপনি নিজে ওই অকুস্থল একবার পরিদর্শন করেছেন, কেননা আপনার প্যান্টের পকেট থেকে বেরিয়ে থাকা রুমালের কিঞ্চিত অংশে লেগে থাকা ক্ষীণ রক্তের বিন্দু এখনো আমার দৃষ্টি আকর্ষণ করছে। আর আপনার মুখ দেখে একটা সদ্য ভূমিষ্ঠ শিশুও বলে দেবে আপনি নিদারুণ বিপদের মধ্যে আছেন। তাই অনুমান করলাম ওই ঘটনা নিয়ে উপর মহল থেকে তদন্তের ভার আপনার উপর দেওয়া হয়েছে, কিন্তু ঘটনার কোনো খেই খুঁজে না পেয়ে এখন আপনি আমার সাহায্য প্রার্থী। আর সেই সাথেই উপর মহল থেকে চাপ আসার দরুন আপনি অকুস্থল থেকে নিয়ে আসা দেহটা হাসপাতালে চালান করে দিয়েই আমার বাড়ি অবধি হেঁটেই এসেছেন। এটা বোঝা যাচ্ছে আপনার শারীরিক ক্লান্তি, দ্রুত নিঃশ্বাস ফেলার দরুন বুক ওঠানামা, এই কপালে ওই বিন্দু বিন্দু ঘাম ইত্যাদি, এইসব দেখে। বিধুবাবু, এইরকম আরো 23টা কারণ আমি আপনাকে ব্যাখ্যা করতে পারি, কিন্তু তাতে আমার মনে হয় সময়ের অপচয় করাই হবে। তাই আপনি একটু শান্ত হয়ে একটা সিগারেট ধরান, এ নিন, আর শুরু করুন। স্তম্ভিত হয়ে এতক্ষণ বোমকেশের অকাঠ্য যুক্তিসঙ্গত কথাগুলো আমরা দুজনেই শুনছিলাম। চেয়ারে ঠেস দিয়ে বিধুবাবু একটা সিগারেট ধরিয়ে এক পেট ধোঁয়া টেনে অন্যমনস্কভাবে বললেন, চিন্তার কি আর শেষ আছে বোমকেশ বাবু? প্রায় 22 বছর হলো এই পথে ঢুকেছি। আজ এতগুলো বছর অতিবাহিত হলো, কিন্তু এমন ঘটনা কখনো দেখিনি। এই রহস্যের সমাধানের অনেক চেষ্টা চালিয়েও কোনো লাভ হচ্ছে না। আমি যখন অপারক, তখন কমিশনার সাহেব যে কি করে আপনারাও তাই এই মামলা ফেলতে ভরসা পাচ্ছেন, তা বুঝি না বাবু। বিধুবাবুর মাঝে মধ্যেই বোমকেশকে একটু খাটো নজরে দেখার বাতিক আছে, তাই তার এই বক্তব্য আমার বা বোমকেশ কারোর জন্যই আশ্চর্যের নয়। বোমকেশ ম্লান হেসে বিধুবাবুকে সমীহের সুরেই বলল, তা তো বটেই, তা তো বটেই, কিন্তু আপনি যদি একটু খোলসা করে বলেন তবে এই অধমটি একটিবার চেষ্টা করে দেখতে পারে, কি বলো অজিত? এমন সময় পুটিরাম চা দিয়ে গেল। সিগারেট শেষে 3 জনে 3টি পেয়ালা অধিকার করলাম। বিধুবাবু চায় স্বল্প চুমুক দিয়ে শুরু করলেন তার কথা।
ঘটনাটা একেবারে টাটকা ব্যোমকেশ বাবু, আজকে সকালেরই, আর একেবারে দিনের আলোয়। আমাদের এই কলকাতা শহরে পুলিশ ছাড়া যে আর কতজনের বন্দুক রাখার লাইসেন্স আছে তা সত্যি আমার জানা নেই। জিপে করে বাড়ি থেকে থানার দিকে রওনা হচ্ছি। পথে প্রায় 15 মিনিট কেটেছে, এমন সময় হঠাৎ একটা টায়ার ফাটার মতো শব্দ কানে এলো, আর সমস্ত আকাশ জুড়ে পুরুষালী কণ্ঠের আর্তনাদে মুখরিত হয়ে গেল। মনের মধ্যে একটা সন্দেহের উদয় হতেই আমি জিপটা থামানোর নির্দেশ দিলাম। আর নেমে দেখি ইটের পাঁজা ডিঙিয়ে একজন মিস্ত্রি গোছের কেউ ঝোপের আড়ালে পালিয়ে যাচ্ছে। আমার সঙ্গে তখন জিপ চালক ছাড়া আর কেউ নেই যে তার পিছু নেব। আমি তবে বেশ কয়েকবার তাকে উদ্দেশ্য করে হুঙ্কার দিলাম, কিন্তু ওই আততাই আমার কথায় কর্ণপাত না করে নিমেষে অদৃশ্য হয়ে গেল। আর কাছে গিয়ে যেতেই দেখলাম ঝোপের ধারে একটা রক্তাক্ত দেহ পড়ে। আর কি দেখলেন? ব্যোমকেশ তড়িৎ বেগে বিধুবাবু থেমে যেতেই প্রশ্নটা করল। চায়ে আরেক দফা চুমুক দিয়ে বিধুবাবু গলা ঝেড়ে বললেন, সে কথাই তো আপনাকে বলছি। ঝোপের একটা অংশে প্রাপ্তবয়স্ক এক ব্যক্তি তখনও যন্ত্রণায় কাতরাচ্ছে। পোশাক আশাক দেখে বেশ ধনী বলেই মনে হলো। সুঠাম দেহ, পরনে শুভ্র বর্ণের শার্ট, গলায় মোটা চেন, বুকের কাছে জামাটা রক্তে লাল হয়ে যাচ্ছে। প্রাণের আশা তখনও আছে দেখে আমি আর দেরি না করে তখনই ওকে তুলে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে দিই। গুলিটা ঠিক কোন জায়গায় লেগেছিল? একেবারে মর্মস্থানেই নিশানা ছিল ব্যোমকেশ বাবু, কিন্তু যে গুলি করেছে তার হাত বোধ হয় ঈষৎ কেঁপে গেছিল, তাই বুকের দুই পাশের মাঝখানে গুলিবিদ্ধ হয়। প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। আর হ্যাঁ, ওই ইংরেজিতে কী সব যেন ওই আওড়াচ্ছিলেন ভদ্রলোক। ওই গোয়ানের মতন সেটা মনে হচ্ছিল। কি বলছিল? একটু ভেবে বলুন দেখি, একটু ভেবে বলুন। বিধুবাবু বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। গালে হাত দিয়েই অর্ধেক সিগারেটটা প্রায় একটানেই শেষ করে দিলেন এবং নৈরাশ্য ভরা কণ্ঠে মাথা নেড়ে বললেন, না 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 না, এখন কিছুতেই মনে করতে পারছি না। আসলে ওই কথাগুলো এতই অসংলগ্ন ছিল যে সেটা মনে করার প্রশ্নই আসে না। ব্যোমকেশ প্রশ্ন করল, আচ্ছা, ওইখানে ওই আহতের পাশে কিছু পড়েছিল? উৎসাহিত কণ্ঠে ব্যোমকেশের দিকে তাকিয়ে উনি বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একটা মানি ব্যাগ ছিল আর একটা ভাঁজ করা চিঠি। ওইগুলো এখন থানায় আমার জিম্মাতেই আছে। গুলিবিদ্ধ হতে আপনি দেখেছেন নাকি গুলি ছোঁড়ার পর আততায়ী অদৃশ্য হওয়ার পর মুহূর্তে আপনি টের পেলেন, কোনটা? কিন্তু বিধুবাবু স্বভাবতই বিরক্তি প্রকাশ করে বললেন, ওফ, আপনি দেখছি কিছুই শোনেননি ব্যোমকেশ বাবু। বললুম তো, বন্দুকধারী আততায়ী প্রকাশ্যে অপরজনকে আমার চোখের সামনে গুলি ছুঁড়েছে এবং পালিয়েছে। এর চাইতে সহজ ব্যাখ্যা আর কি হতে পারে? বুঝলাম। আচ্ছা, যে মুহূর্তে গুলি ছোঁড়া হয়েছিল ওই সময় কি আপনি ছাড়া মানে আশেপাশে কেউ ছিল, অন্য কেউ? ও হ্যাঁ, আর একটা প্রশ্ন এবং শেষ প্রশ্ন, আপনি যে ওই পলাতক ব্যক্তিটিকে দুষ্কৃতী ও আততায়ী বলছেন, তার কিছু প্রমাণ বা ওই রেকর্ড আছে আপনার কাছে? আর ওই সময় পলাতকের বেশভূষা কেমন ছিল? এইগুলো জবাব দিলেই আপনার ছুটি, বিধুবাবু। ব্যোমকেশের জেরার চাপে কর্তব্যরত বিধুবাবু কিছুটা হতভম্ব হয়ে গেছিল। মূলত ব্যোমকেশ এমনভাবেই জেরা করছিল যেন আমার মনে হচ্ছিল বিধুবাবুই খুনটা করেছেন। উনি এবার নিজের বুক পকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে আসন ত্যাগ করে জানলার সামনে গিয়ে বললেন, দেখুন, আমার যতটা মনে হচ্ছে তখন সময় ছিল ওই 9টার কাছাকাছি। মূল সড়কের দুই ধারে একটায় মাঠ এবং কিছুটা গিয়েই শুরু হয়েছে একটা প্রকাণ্ড খাল। এই প্রান্তে মস্ত ইট ভাটা, ওই ইট ভাটার একেবারে পেছনে ঝোপের আগাছার জঙ্গল। ইচ্ছে করলেই আত্মগোপন করা খুবই সহজ।
আর সেই সাথেই ওই সময় অন্তত আমার চোখে তেমন আর কাউকে পড়েনি। আমি যেতে যেতেই দেখছিলাম দুইজন তীব্র বেগে দৌড়চ্ছে, একজনের হাতে বন্দুক এবং অপরজন আমার সাহায্য প্রার্থী। কিন্তু কিছু করার আগেই ঘটনাটা ঘটে গেল। ফলত আমি জিপ থেকে নামতে নামতেই হাতকুড়ি দূরে মিস্ত্রি গোছের ওই লোকটা পালিয়ে গেল। ও হ্যাঁ, সাথে ওই অস্ত্রটাও ফেলে গেছে। ওইটায় ওর আঙুলের ছাপ পর্যন্ত পাওয়া গেছে। আর তার বেশভূষা নিতান্ত ওই ছোট লোক গোছের ছিল। আর তাই এখানেই আমি কেসটা বন্ধ করতে চেয়েছিলাম, কিন্তু কমিশনার সাহেব বিষয়টা আপনাকে দেখতে বলেছেন। হ্যাঁ, এবার বাকি আপনার হাতে। ব্যোমকেশ মুখের ওপর 2 হাত জড়ো করে গুম হয়ে সবটা শুনছিল। আমি দেখতে পাচ্ছিলাম সে বাইরে যতটাই শান্ত থাকার চেষ্টা করুক না কেন, ভিতরে ভিতরে সে ভীষণ উত্তেজিত হয়ে পড়েছে। তা আমি বেশ বুঝতে পারছি। মৃদুবাবুর কথা শেষ হওয়ার পর ব্যোমকেশ গম্ভীর স্বরে বলল, আচ্ছা দারোগা বাবু, আপনি কি ওই স্থানে আমাকে একবার নিয়ে যেতে পারবেন? ব্যোমকেশের এই প্রশ্নে বিধুবাবু উত্তেজিতভাবে বললেন, কেন? আমার কথায় বুঝি আপনার বিশ্বাস হচ্ছে না? আমি তন্ন তন্ন করে খুঁজেছি মশাই, আর কিচ্ছুটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। খামোকা কেনই বা আপনি ওখানে যেতে চাইছেন বলুন তো? তেমন কিছু নয়, ওই নেহাত একটু কৌতূহল ছিল আর কি। যাই হোক, আমি আপনার সঙ্গে আজ ওই বিকেল 4টে-5টা নাগাদ থানায় একটু বৈঠকে বসবো। খুব জরুরি দরকার আছে, তাই আপাতত আপনি নির্দ্বিধায় প্রস্থান করতে পারেন। নমস্কার। এই অজিত, চলো চলো চলো, নাইবার বেলা হলো, ওঠো, বসে আছো। বলেই সে উঠে গিয়ে মাথায় তেল মাখতে মাখতে স্নানঘরের দিকে প্রস্থান করল। বিধুবাবু ততক্ষণে উঠে দাঁড়িয়ে বেজার মুখে কি সব স্বগতোক্তি করে গট গট করে বেরিয়ে গেলেন। বৈঠকখানার ঘরে বসে রইলাম শুধু আমি একা। সমস্তটা শুনে আমার মনেও কেমন ধন্দ লেগে রইল। সত্যি তো, ওই লোকটিকে যে খুনের চেষ্টা করেছে সেই আসল দোষী। খুনি হয়তো তাকে ভদ্রলোক ভেবে ওই লোকটি সর্বস্ব অপহরণের জন্য দিনের বেলা ডাকাতি করতেই বন্দুক নিয়ে তাকে গুলি করে মেরেছে, এবং তখন কিছু নেওয়ার পূর্বেই দেখে থানার দারোগা দাঁড়িয়ে। তখন কাল বিলম্ব না করে সে চম্পট দেয়। আরো নানাবিধ সমস্যায় মাথাটা গুলিয়ে যাচ্ছিল। নির্বিকারভাবে ভাবছি আর কি কি সম্ভাবনা হতে পারে। এমন সময় দেখি ব্যোমকেশ গামছা দিয়ে মাথার জল মুছতে মুছতে বেরিয়ে এলো। আমার দিকে একটা কৌতুকের দৃষ্টি হেসে বলল, অজিত, অজিত, ও তুমি এখানে? ভাবো অজিত, ভাবো ভাবো, ভাবনাকে প্রশ্রয় দেওয়া অভ্যাস করো। হয়তো দেখা গেল তুমি এমন একটা সূত্র খুঁজে বার করলে যাতে গোটা সমস্যাটারই সুরাহা হয়ে গেল। আমার সহকারী হয়ে তোমারও তো কিছু দায়িত্ব আছে নাকি? হ্যাঁ, এই জন্যেই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া। আমি বিস্ফারিত চোখে ব্যোমকেশের পানে চাইলাম। আমি প্রশ্ন করলাম, এই এক মিনিট, তুমি জানলে কি করে যে আমি এই মামলার ব্যাপারে ভাবছিলাম? আমার হাতে তো লেখা সরঞ্জাম। একটা উৎকট হাসি এসে ব্যোমকেশ নতুন ফতুয়া পরে নিজের আরাম কেদারায় স্থিত হয়ে বসে বসে বলল, লেখা সরঞ্জাম? অজিত, আর এমন কি কাজ লেখক, একটু চোখ কান খোলা রাখলেই এসব সহজেই অনুমেয়। জানো তো, যারা চিন্তা করে তাদের দেহের মধ্যে কিছু বৈশিষ্ট্য ফুটে ওঠে। এ যেমন স্নান করে আমি বাইরে এসে দাঁড়িয়েছি, কিন্তু তোমার তাতে বিন্দুমাত্র কোনো ভ্রুক্ষেপ ছিল না। তোমার কলম থেমে গিয়েছিল, কপালে ভাঁজ পড়েছিল, আর দৃষ্টির মধ্যে ছিল অন্যমনস্কতা। অর্থাৎ সব মিলিয়ে এই দাঁড়ায় যে তুমি বিধুবাবুর মুখনিসৃত ঘটনার একটা আবছা ছবি দেখতে পাচ্ছিলে কল্পনা মাফিক। তুমি যেহেতু গল্প লেখক, তাই কোনো ঘটনার কল্পনা করা তোমার পক্ষে নিতান্ত কষ্টসাধ্য নয়। সুতরাং ভায়া, এই হচ্ছে ব্যাপার, বুঝলে? আরো বিস্মিত হয়ে একটু জেদের বসে তর্কের সুরে প্রশ্ন করলাম, ঠিক আছে, মেনে নিচ্ছি আমি লেখা থামিয়ে চিন্তাই করছিলাম, যথার্থ বলেছ, কিন্তু আমি যে এখনকার ব্যাপার নিয়ে ভাবছি,
ওটা তুমি ধরলে কি করে? তুমি তো অন্তর্যামী নও। ম্লান হেসে ব্যোমকেশ বলল, এটা আমার অনুমান মাত্র। সবকিছুই অনুমানের উপর ভিত্তি করে ঘটে। যে যত সঠিক অনুমান করতে পারে তারই সাফল্য নিশ্চিত। আমার কীর্তি প্রচারক তুমি কিন্তু এই কথাটা অস্বীকার করতে পারবে না ভায়া যে গোড়ায় যা যা অনুমান করেছি সেগুলোই শেষ পর্যন্ত অক্ষরে অক্ষরে সংঘটিত হয়েছে। বুঝলাম তর্কে ব্যোমকেশকে পরাস্ত করা একেবারে মুশকিল। এরপর আর কথা হলো না। ওই মুখে যে কুলু বাঁধল তার যে সারা দিন অবধি চলল। খাওয়া দাওয়ার পর ব্যোমকেশ নিজের আরাম কেদারায় বসে একটা খাতা কলমে আঁক কেটে কুটে ও ঘন্টায় ঘন্টায় বাক্সবর্তী সিগারেটের শ্রাদ্ধ করে শেষ পর্যন্ত বিকেল 4টে নাগাদ বের হওয়ার জন্য পাঞ্জাবিটা গলাতে যাবে এমন সময় টেলিফোনটা বেজে উঠল। ফোন ধরতেই ব্যোমকেশ বলে উঠল, নমস্কার, ব্যোমকেশ বক্সী বলছি। কে? বিধুবাবু? ও হ্যাঁ, বলুন, কি হয়েছে? কি দুষ্কৃতী ধরা পড়েছে? আচ্ছা, আমি আসছি। আর হ্যাঁ, বলছি, ওই লোকটির কিছু পরিচয় জানা গেছে? আচ্ছা ঠিক আছে, আমি একবার লাশটা দেখতে চাই। একদম একদম একদম। আচ্ছা, আমি এক্ষুনি আসছি আমি। অজিত, আমি আসছি, ফিরতে রাত হবে। আমার জন্য অপেক্ষা করো না, তুমি বরং খেয়ে নিও। আর শুনানির কিছু থাকলে তোমাকে জানাবো আমি। বলে শালটা আপাদ মস্তক জড়িয়ে সে বেরিয়ে পড়ল। আমার সারাদিনটা লেখালেখি ও বইপত্তর ঘেটেই ক্রমশ কেটে গেল। ক্রমে ব্যোমকেশ যখন ফিরল তখন রাত 10টা। দেখি তার গলদঘর্ম অবস্থা। ঢোকামাত্র সে বলল, অজিত, ওই লোকটি মারা গেছে। আমি অবাক হয়ে প্রশ্ন করি, কার কথা বলছো তুমি? ওই যাকে হাসপাতালে নিয়ে গেলেন বিধুবাবু? ব্যোমকেশ কেবল নীরবে ঘাড় নাড়ল আর বলল, থানায় যাওয়ার আগে আমি ওই উক্ত হাসপাতালে একবার খোঁজ নেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু সেইখানে গিয়েই জানতে পারি যে ওই নামের একজনকে সত্যি ভর্তি করা হয়েছে। কিন্তু জানো তো অজিত, ওই মৃত্যুটা কেমন যেন অস্বাভাবিক। ব্যোমকেশ বলছি, গোড়া থেকে বলো না। আরে, গোড়া থেকে বলার সময় এখনো আসেনি অজিত, কিন্তু যেটুকু বলার প্রয়োজন সেটুকু শুনে নিতে পারো। ওই উক্ত হাসপাতালে ওই নামের ভদ্রলোকটি সত্যিই ভর্তি হয়। আমি দেহ দেখেছি, বিধুবাবু মিথ্যে কথা বলেননি। সত্যি শিক্ষিত ও সুপুরুষ, আভিজাত্য আছে। যে স্থানে ক্ষত সেখানকার কাপড় সরিয়ে আমাকে দেখানো হয়েছে। আমার সাথে একটা পুলিশের লোক ছিল, সেই তৎপর হাতে আমার নির্দেশ মতোই ওগুলো করে দিচ্ছিল। একেবারে ওই বুকের এইখানে, বুঝলে, এই মাঝখানেই ক্ষতের সৃষ্টি হয়েছে। ডাক্তারের সঙ্গে কথা হয়েছিল দারোগা বিধুবাবুর। তিনি আশ্বাস দিয়েছিলেন যে দিন 20 মধ্যেই এই লোকটি ঠিক হয়ে যাবে। কিন্তু বিনা মেঘে বজ্রপাত হলে যা হয় আর কি। ওই লাশ ময়না তদন্তে গেছে, রিপোর্ট এলেই জানতে পারবো। ওখান থেকেই থানায় গেলাম। থানায় প্রবেশ করতেই একজন লোকের মর্মান্তিক আর্তনাদের শব্দ কানে ভেসে এলো। এই আরং ধোলাই দিলে যেমনটা হয় আর কি। আমাকে বিধুবাবুর চেম্বারে বসিয়ে একজন আরদালি ওনাকে খবর দিতে গেল। টেবিলের উপরে এক রাশ কেস ফাইল স্তূপাকৃত। একটা কাগজ চাপা ঘুরিয়ে ফিরিয়ে দেখছি, এমন সময় উনি প্রবেশ করলেন। মুখমণ্ডল টকটকে লাল। মনে হলো প্রচণ্ড ইচ্ছা শক্তির প্রয়োগ করা হয়েছে। গলার রগ সব ফুলে ফেঁপে উঠেছে। তুমি জানো না অজিত, আইনের গাঁড়া কলে পড়লে যেমন মনে ভীতির সঞ্চার হওয়ার ফলে আসামিগণ লাঠির আঘাতে সুর করে আসল সত্যি বলে ফেলে, তেমনি কিছু ধুরন্ধর আসামি আছে যাদের কাছে প্রাণের মায়া অতি তুচ্ছ। শত আঘাতেও তাদের মুখ থেকে রা শব্দটি বেরোয় না। নিজের কেবিনে প্রবেশ করে রাগে গজগজ করতে করতে চেয়ারে বসে এক গ্লাস জল খেয়ে উনি বললেন, এই যে ব্যোমকেশ বাবু, ভালোই হলো আপনি এসেছেন। শুনলাম হাসপাতালে গেছিলেন নাকি ওই আহতকে দেখতে? হ্যাঁ, আপনি কিছু জানেন? হাসপাতাল থেকে কিছু খবর দিয়েছে আপনাকে? কেন, কি হয়েছে বলুন তো ব্যোমকেশ বাবু? খারাপ কিছু সংবাদ আছে নাকি? আপনি তো সর্বপ্রথম গেলেন। অতিশয় দুঃসংবাদ।
আপনার চিহ্নিত করা আহত এখন নিহতে পরিণত হয়েছে। ওই লোকটি অস্বাভাবিক মৃত্যুর শিকার হয়েছে, জানেন এটা? কিন্তু ডাক্তারের মত যে ওই আগন্তুকের গুলির আঘাতে মৃত্যু হয়নি, বরং এর পিছনে অন্য কোনো কারণ আছে। হত্যাকারী খুবই চালাক বিধুবাবু। সে কোনো প্রমাণ ছাড়াই তাকে এই পৃথিবী থেকে সরিয়ে নিজে চম্পট দিয়েছে। ধুরন্ধর আসামি। হ্যাঁ, বলছেন কি? এইরকম কি করে সম্ভব? ওই আগন্তুকের ঘরের বাইরে যে পুলিশের লোক মোতায়েন করা হয়েছিল, আর তারা তো অষ্টপ্রহর পাহারাও দিচ্ছিল। তবে বিধুবাবু, আপনি তো পুলিশের লোক। হাসপাতালে সন্দেহজনক কোনো লোককে দেখেছেন যে ওই আগন্তুকের কাছে বেশিরভাগ সময় ঘোরাঘুরি করছিল? কই, তেমন কাউকে তো দেখিনি। আর ওই ঘরে সকলের প্রবেশ নিষিদ্ধ ছিল। এমনকি আমি বিশ্বস্ত একজন পাহারাদারও রেখে দিয়েছিলাম ওই ঘরের বাইরে। সে তো এখনো ওখানেই বহাল আছে। বিধুবাবু, আমাদের আসামি অতি বিচক্ষণ ও কূটবুদ্ধি সম্পন্ন দুষ্কৃতী। তার একটাই লক্ষ্য, ওই আগন্তুকের হত্যা। সে হয় নিজে হাসপাতালের সর্বস্ব জানে, অথবা হয়তো নিজে না করে কাউকে টাকার লোভ দেখিয়ে এই কাজ সে করিয়ে নিয়েছে। পাহারাদার বাইরে ছিল অষ্টপ্রহরী। সে হয়তো চোখও রেখেছিল আগন্তুকের দিকে, কিন্তু যদি ভিতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হয় তাহলে প্রহরীর পক্ষে ঘুণাক্ষরেও জানা সম্ভব নয় যে ভিতরে কি হচ্ছে। এটা তো আর পারস্পরিক কথোপকথন নয় যে আড়ি পেতে শুনে নিলেই হবে। না বিধুবাবু, না। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা অজিত, তুমি তো এতটা শুনলে, তোমার কি মনে হচ্ছে? মনের মধ্যে একটা সম্ভাবনা ঘুরছিল, সেটাই বললাম। আচ্ছা, যদি ধরি যে হাসপাতালের কর্মী এই কাজটা করেছে, কিন্তু প্রশ্ন হলো কি করে করেছে? টাকা দিলেই দুষ্কৃতির সঙ্গে হাত মিলিয়ে নেবে, এটা তো তাজ্জব ব্যাপার বলে মনে হচ্ছে না, নয় কি? আবার যেখানে হাসপাতালেই পুলিশের কড়াগার্ড, সেখানে এতগুলো মানুষের সামনে সে সব কিছু এত সহজে করল কিভাবে? অজিত, এই দুনিয়ায় এমন বহু ঘটনা ঘটে, সেগুলো কি সবই ন্যায়সঙ্গত? তবে হ্যাঁ, যেই এই কাজটা করে থাকুক না কেন, সে খুবই নিপুণ ও সুচারুভাবে এটা সম্পন্ন করেছে, কেউ ধরতে পারেনি। সে এই ঘরে মোতায়েনরত পুলিশের সামনে দিয়েই এই যাওয়া আসা করেছে, অথচ একটু ভেবে দেখো অজিত, ওই প্রহরী কিছুই ধরতে পারেনি। আশ্চর্য। আমি কিন্তু কিছু কিছু অনুমান করতে পারছি, জানো, সেটা মিললেই 2 × 2 = 4 হবে। এই ঘটনাটা বেশ রেখাপাত করেছিল বিধুবাবুর মনে। তিনি তৎক্ষণাৎ ওই হাসপাতালে পৌঁছে নিজে চোখে আগন্তুকের দেহ দেখে বিস্ফারিত হয়ে গেছিলেন। হাসপাতালের যে কর্মীটি আগন্তুকের দায়িত্বের জন্য নিযুক্ত ছিল, তাকেও বহুবার জোর করা হলো। বার কতক ধমক দেওয়া সত্ত্বেও সে কিছুই বলল না। অথচ বলা ভালো, সে কিছু বলতে পারল না। আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ব্যোমকেশ, তুমি যে ওই পলাতক লোকটির খোঁজে থানায় গিয়েছিলে ওই আগন্তুকের হত্যাকারীকে দেখতে, সেটা দেখেছো? আর ওই মৃত লোকটির পকেটে কি সব পাওয়া গেছিল ওটা? হ্যাঁ অজিত, আপাত দৃষ্টিতে লোকটির হত্যাকারীর কাছে আমি গিয়েছিলাম। নেহাতি ছাপোষা একজন দরিদ্র শ্রেণীর বছর 55 মানুষ, বুঝলে? বিধুবাবুর জেরার ঠেলায় একেবারে ভয় মুখ কাঁচুমাচু হয়ে গেছে তার। এদিকে বিধুবাবু রওনা দিলেন হাসপাতালের দিকে, আর আমি অন্য পুলিশ কর্মীর সঙ্গে গেলাম ওই লোকটির কাছে। আরো কিছু ব্যোমকেশ বলতেই যাচ্ছিল, এমন সময় টেলিফোনটা বেজে উঠল। ব্যোমকেশ কথাটা বলেই আসন ছেড়ে নিজের গ্রন্থাগারের ঘরে ঢুকে গেল ও সেটাকে রিসিভ করে ক্ষণিক নিস্তব্ধ থেকে উত্তেজিত কণ্ঠে বলল, কি বিষক্রিয়ায় মৃত্যু? হ্যাঁ নিশ্চয়ই, আমাকে আগে ময়নাতদন্তের রিপোর্টটা পাঠিয়ে দিন দেখি। তারপর বাইরে এসে একটা সিগারেট ধরিয়ে এক পেট ধোঁয়া টেনে সে বলল, দেখলে অজিত, বলেছিলাম না, অনুমানের সিঁড়ি বেয়েই আসল সত্যের কাছে ক্রমে পৌঁছানো সম্ভব। এখানেও তাই হলো, দেখলে, বিষক্রিয়ায় মৃত্যু। আচ্ছা, তা কখন মারা গেল আগন্তুকটি? গতকাল রাতেই।
বলছো কি? আগুন তো গতকাল রাতেই মারা গেল, আর কেউ টের অব্দি পেল না? না হওয়ার কিছু দেখছি না। ওই আগন্তুকের বুকে গুলিবিদ্ধ হয়েছিল। শল্য চিকিৎসার মাধ্যমে ওই গুলিটি দেহ থেকে বের করে নেওয়া হলেও ডাক্তারদের মনে হয়েছিল যে এখনো ওই আগন্তুক পুরোপুরি সুস্থ নয়। ঘুম মানুষের শরীরের ক্লান্তি দূর করে দেয়, তাই ক্লোরোফর্ম দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। ওষুধের তেজ কমলেই তখন তার দায়িত্বে থাকা লোকটি কিছু ওই সুষম খাদ্য খাইয়ে দিয়ে ফের ওই একই প্রক্রিয়া তাকে শুইয়ে রাখত। এমন অবস্থায় আর এমন কি অসম্ভব যে ক্লোরোফর্মের জায়গায় সিরিঞ্জে করে বিষ শরীরে ঢুকিয়ে দেওয়া? আর শুইয়ে আছে ভেবে ডাক্তাররাও তেমন গুরুত্ব দেয়নি, বুঝলে। এখন প্রশ্ন, কে এবং কেনই বা এই আগন্তুকের মৃত্যু চায়? এটাও এক প্রকার খুনই বটে, তবে খুন করার আগে একটা উদ্দেশ্য অন্তর্নিহিত থাকেই থাকে। এরপর আর কথা হলো না। এই একই ঘটনার উপর কেন্দ্র করে আলোচনা সেরে রাতের আহার করে আমি ঘুমাতে যাচ্ছি, কিন্তু দেখলাম ব্যোমকেশ ঘুমোতে এলো না। সে তার আরাম কেদারায় বসে ঘর একেবারে অন্ধকার করে সিগারেট ধরিয়ে চিন্তামগ্ন হয়ে রইল। তাকে শুতে যাওয়ার তাগাদা দিতেই সে বলল, অজিত, অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। ওটার উত্তর না পাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না। আজকে আমাকে একটু একা থাকতেই হবে। সে একা থাকো, কিন্তু বলো তো, তুমি কি পুলিশের কাজের ব্যাপারে উদাসীন? ওরা তো ব্যাপারটা দেখছেই। কিন্তু না, ওদিক থেকে কোনো উত্তর পেলাম না। কেবল ধোঁয়া ছাড়া শব্দ কানে এলো। পরদিন ঘুম থেকে উঠতেই শুনি ব্যোমকেশ প্রাতরাশ না করেই সেই বেলা 8টায় বেরিয়ে গেছে কোনো এক বিশেষ কাজে। কাউকে কিছুই বলেনি। আমি রীতিমতো অবাক হলাম। ব্যোমকেশ এমন তো কখনো করে না। তবে সে কি ভাবছে এত? আর আমাকে তো কিছুই বলল না। মাঝে মাঝে তার এরকম আচরণ আমার মাথায় ঢোকে না বাবু। বেলা গড়িয়ে দুপুর হলো, কিন্তু তবু ব্যোমকেশের কোনো পাত্তা নেই। এর মধ্যে ডাকযোগে তার একটা খাম এসেছে। টেলিফোনের মাধ্যমে বিধুবাবু বললেন যে তিনি বিশেষ এক জরুরি কাজে থানা ছেড়ে আসতে না পারায় আমাদের ঠিকানায় ময়না তদন্তের রিপোর্টটা পাঠিয়ে দিয়েছেন। সেই সাথেই আগন্তুকের কিছু জিনিসপত্র ওই খামের ভিতরেই আছে। আমি তাকে ব্যোমকেশ সম্পর্কে জিজ্ঞেস করায় উত্তর এলো যে তিনি নিজেও কিছু জানেন না। সূর্য অস্ত গেল। সেই সকাল থেকে আমার বন্ধুবরের কোনো পাত্তা নেই। বিজয় বিরক্ত বোধ করছিলাম মনে মনে। তাই সারা সন্ধ্যাটা কি করব এই ভেবে যখন কোনো উত্তর পেলাম না, তখন ভাবলাম একটু বেরিয়ে আসা যাক। পুটিরামকে বলে সদ্য বেরোনোর জন্য জামা গলাচ্ছি, দেখি খোলা দরজার বাইরে স্বয়ং সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী দাঁড়িয়ে আমার দিকে চেয়ে মিটমিট করে হাসছে। আমি ভূত দেখার মতোই অবাক হলাম। কৌতূহল সম্বরণ করতে না পেরে প্রশ্ন করলাম, এই কই কই গেছিলে বলো তো? যাবে যখন আমাকে একবার বলবে না? অদ্ভুত খামখেয়ালির মতন আচরণ করছো তুমি। কখনো আসছো, কখনো বেরিয়ে যাচ্ছ। আগাম কোনো খবর দেওয়ার একটা প্রয়োজনও বোধ করো না দেখি আজকাল। হ্যাঁ, মনে হলো আমার প্রশ্নের তো কোনো কর্ণপাত সে করলই না, বরং হাসিটা একই রকম ঠোঁটের কোণে রেখে সে ভিতরে প্রবেশ করল। ব্যোমকেশের মুখে এই ধরনের হাসি তখন দেখেছি যখন সে কোনো রহস্যের কিনারা অল্প হলেও করতে সক্ষম হয়েছে। সারাদিন সে আদৌ কিছু খেয়েছে কিনা জানি না। তাই পুটিরামকে হাঁক দিলাম, পুটিরাম, পুটিরাম, এই ব্যোমকেশ এসে গেছে, কিছু খেতে দাও তো। বুঝলে অজিত, তথ্য সংগ্রহ করা, তাও আবার ঘুরে ঘুরে, কি যে কষ্টসাধ্য সে কথা তোমাকে আর বলে বোঝাতে পারবো না। এখনই তোমাকে কিছু বলছি না, সময় এলে জানতে পারবে। আচ্ছা, ভালো কথা, বিধুবাবু নিশ্চয়ই ফোন করেছিলেন? ও হ্যাঁ, উনি ফোন করেছিলেন ঠিকই, কিন্তু ভালো কথা, তোমার জন্য একটা ডাকও এসেছে। উনি বললেন যে তুমি নাকি ময়না তদন্তের নথিপত্র আর ওই আগন্তুকের দেহের পাশে পাওয়া চিঠিটা চেয়েছিলে। আমার কথা শুনে উজ্জ্বল চোখে
ব্যোমকেশ একটা ডিমের টোস্ট মুখে গুঁজে নিয়ে বলল, ওইগুলো খুবই প্রয়োজন, তবে রহস্যের সমাধান হয়েই গেছে। আচ্ছা, ওই ভদ্রলোকের দেহ কি কেউ নিতে এসেছিল? কই, এই ব্যাপারে তো উনি আমাকে কিছু বললেন না। ফোন লাগিয়ে বিধুবাবুকে এক্ষুনি আসতে বলো। এবার যা যা ঘটবে সেগুলো তুমি কল্পনা করতে পারবে না। তাক লাগিয়ে দেওয়ার মতন ঘটনা। এই ব্যোমকেশ, কি ব্যাপার বলো তো? তুমি কিছুই বলছো না, এদিকে শুধু বলে যাচ্ছ এই করো ওই করো। আমার মাথায় কিন্তু কিছুই ঢুকছে না বাবু। তুমি না কি করো মাঝে মাঝে, ভাল লাগে না যেন। আচ্ছা দাঁড়াও, ফোন করছি। আধ ঘন্টার মধ্যেই আমাদের গৃহে পদার্পণ করলেন স্বয়ং বিধুবাবু। তারপর বেশ কিছুক্ষণ ধরে ব্যোমকেশ ও তার মধ্যে চলল বিস্তর আলোচনা। তার মধ্যে কেবল যেগুলো উল্লেখ্য সেগুলো লিখছি। লাশ এখন ওই হাসপাতালের মর্গেই পড়ে আছে। এখনো কেউই ওটা নিতে আসেনি, কারণ নিতে এলেই পুলিশি জেরার ফাঁদে পা দিয়ে নিজের সমস্ত পরিচয় বৃত্তান্ত দিতে হবে। দ্বিতীয়ত, ব্যোমকেশের ইচ্ছা পুলিশের প্রকাশ্য করা পাহারা সরিয়ে দিতে হবে। গুপ্তচর শুধু ওই লাশের দিকে নজর রাখবে। তবে এই কথা শুনে বিধুবাবু হতবম্বের মতোই প্রশ্ন করেছিলেন, কিন্তু মশাই, এতে লাভ কি? মূল আসামি তো ধরা পড়ে হাজতেই পচে মরছে, আপনি তো তাকেই দেখছেন না। আর সন্দেহের তালিকায় ওই হাসপাতালের কর্মীকেও তো আমরা তুলে এনেছি। আবার কি এই এত ব্যবস্থার কোনো ফালতু প্রয়োজন আছে? সহজ সুরেই ব্যোমকেশ বলল, হ্যাঁ আছে। আমি দৃঢ়ভাবে বলতে পারি যে মূল আসামি এখনো ধরা পড়েনি বিধুবাবু। সে খুবই বিচক্ষণ। ওই যে মিস্ত্রি গোছের লোকটিকে দেখছেন, সে শুধুমাত্র নিজের কর্তব্যটুকু করেছে কারোর নির্দেশে। ওকে জেরা করুন, দেখবেন ওই ব্যক্তির সম্পর্কে নিশ্চয়ই কিছু হদিশ দিতে পারবে। আপনি ওই ব্যবস্থাটুকু করুন, আর কিছু না। আর হ্যাঁ, লাশ সম্বন্ধে যেই খোঁজ নিতে আসবে প্রথমত তার দিকেই একজন গুপ্তচর নিযুক্ত করে দিন এবং তার গতিবিধির উপর কড়া নজর রাখতে হবে। আর যেই নিজেকে ওই মৃতর আত্মীয় বা যাই দাবি করুক না কেন, তাকে নিজের সঠিক পরিচয়টা দিতে হবে। বুঝলেন? কিন্তু ব্যোমকেশ বাবু, প্রায় 24 ঘন্টার বেশি হয়ে গেল, আর আমরা তো আর কম চেষ্টা করিনি। আর ওইদিকে ওই জেলে আটক করা লোকটাও ক্রমাগত লাঠি চার্জ করা সত্ত্বেও উয়া শব্দ ছাড়া আর কিছুই বলে না। আপনি কি গেছিলেন ওর কাছে? হ্যাঁ বিধুবাবু, আমি গিয়েছিলাম। নিতান্তই ছাপোষা গোছের মানুষ। অর্থের কাছে সকলেই বিক্রি হয়ে যায়, এ কথা নিশ্চয়ই জানেন আপনি। ওর ভাবগতিক দেখে আমার সেরকমই মনে হলো। আমি গেলাম, তখন আটক করা ব্যক্তিটি ম্রিয়মাণ হয়ে বসেছিল। দরিদ্র শ্রেণীর ওই লোকটির কাছে কি করেই বা অমন দামি বিদেশি সংস্থার বন্দুক আসতে পারে, এটা একবার ভেবে দেখেছেন? আমার কি মনে হয় জানেন? মৃত আগন্তুকের বন্দুক বহনের ও চালনার আন্তর্জাতিক অনুমতিপত্র ছিল। বহু পীড়াপিড়ি ও ক্ষণিক শাসানি দিতেই সুরসুর করে সত্যটা বেরিয়ে গেল। আচ্ছা ব্যোমকেশ বাবু, আপনি এই যে কথাটা বললেন যে মৃত আগন্তুকের বন্দুক চালানোর অনুমতিপত্র ছিল, এই কথা কি আপনার আদেও সত্যি বলে মনে হয়? কেবল অনুমান মাত্র। ওই অনুমানের উপর ভিত্তি করেই এই রহস্যে ভেসে ওঠা কিছু কিছু সত্যগুলো একই সুতোয় বাঁধার চেষ্টায় রত আমি। লাশ আপনি দেখেছেন। প্রথম অবস্থায় ওই আহত ব্যক্তির বেশভূষার যা বর্ণনা আপনি দিলেন, তাতে কি মনে হচ্ছে? ওই ব্যক্তি অতিশয় ধনী এবং তার কাছে যে মহামূল্যবান দ্রব্য আছে সেগুলো খাঁটি বিলেতি, তাই না বিধুবাবু? আমি ব্যোমকেশকে জিজ্ঞাসা করলাম, ঠিক আছে ব্যোমকেশ, আমি না ধরে নিচ্ছি যে ওই ব্যক্তিটি বেশ ধনী লোক, কিন্তু এমনও তো হতে পারে যে ওই লোকটি যখন বেরিয়েছিল তখন ওই শুনশান অঞ্চলে ওই ইট ভাটার মিস্ত্রি লোকটি ডাকাতি করার অসৎ উদ্দেশ্যেই তাকে অতর্কিতে হামলা করে। এমনটা হতে পারে না? বাহ অজিত, দারুণ বুদ্ধি খাটিয়েছ তুমি। এটাও এক প্রকার ভাবে মনে করা যেতেই পারে, কিন্তু ওই রকম হলে আগন্তুককে পরাস্ত করা ওই দরিদ্র শ্রেণীর মিস্ত্রির পক্ষে খুব একটা সহজ হতো না অজিত। আগন্তুক যখন বন্দুক নিয়ে ঘুরছে তখন তার নিশানা অব্যর্থ। তার উপর আবার আন্তর্জাতিক অনুমতিপত্র আছে। এই কথাটা তুমি ভেবে দেখোনি যে ডাকাতি করার উদ্দেশ্য থাকলে অত মূল্যবান জিনিসপত্র সে হাতছাড়া করবে কেন? এখন প্রশ্ন আসতেই পারে,
হয়তো বিধুবাবু ওইখানে চলে এসেছেন বলে। না হে অজিত, না, বিষয়টা অত সহজ মনে হলেও আদেও সরল নয়। কৌশলে আক্রমণটা করা হয়েছে, কারণ বন্দুকের ওই বাঁটে তার আঙুলের ছাপ পাওয়া গেছে। আর ওই লোকটি যদি কেবল হত্যাকারী হতো, তবে হাসপাতালে কেন মরল আগন্তুক? কেউ সঙ্গোপনে থেকে ভদ্রলোকটির মৃত্যু পরোয়ানা কারোর না কারোর হাতে সঁপে দিচ্ছে। এর চাইতে আমি এখন কিছুই ভাঙতে চাই না অজিত। আর বিধুবাবু, আপনি তবে ওইটাই করুন। বিধুবাবুর প্রত্যাবর্তনের পর ব্যোমকেশ ওই পার্সেলটা নিয়ে নিজের লাইব্রেরি ঘরে ঢুকল। ইচ্ছে হচ্ছিল ওই মিস্ত্রি গোছের লোকটিকে জিজ্ঞাসা করে সে এমন কি সত্য উদ্ঘাটন করেছে যা এখনই প্রকাশ্যে আনতে চায় না, কিন্তু জিজ্ঞাসা করা বৃথা। এখন যদি ব্যোমকেশের মনোযোগে ক্ষীণতম বিঘ্ন ঘটে, তবে সে খেকিয়ে উঠবে, এতে কোনো সন্দেহ নেই। অসংখ্য প্রশ্ন ভিড় করে আসছিল। এমন অনেক সময় হয়েছে সত্যান্বেষীর প্রত্যেকটি কেসের সঙ্গে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজেকে জড়িয়ে ফেলি। ঘড়িতে তখন বেজেছিল 8টা। কাঁটায় কাঁটায় 10টা বাজার ঘন্টা বাজতেই ব্যোমকেশ বেরিয়ে এলো। তার চোখ মুখ ভারী উত্তেজিত, তা তার মুখের অভিব্যক্তি দেখলেই বুঝতে পারা যায়। খাওয়ার সময় সে টু শব্দটি করল না। রাতে ঘুমাতে গিয়ে দেখি রাত যখন 3টে, তখনও ব্যোমকেশ বিছানায় চিত হয়ে শুয়ে সিলিংয়ের পাখার দিকে দৃষ্টি নিবন্ধ করে আছে। আমি না বলে থাকতে পারলাম না। হেই ব্যোমকেশ, কি হয়েছে বলো তো? এমনিতেই চিন্তিত থাকো কেস নিয়ে, এখন দেখি গুচ্ছের নথিপত্র নিয়ে ঢোকার পর তোমার মধ্যে কিছু অসঙ্গতি দেখছি ভাই। আমাকে কিছুই বলছো না? একে ধোঁয়াশায় রেখে দিয়েছ। কিছু তো বলবে নাকি আমাকে? ব্যোমকেশ, এই ব্যোমকেশ। আমার কপাল নিয়ে ভালোই ছিল। সে আমার কাতর অনুরোধে সদয় হলো, বলল, তুমি বোধহয় জানতে চাইছো যে আমি কোথায় গিয়েছিলাম সকালের দিকে। ঘটনাস্থলে অজিত, ঘটনাস্থলে, যেখানে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়। দেখো অজিত, আমি বিধুবাবুকে শ্রদ্ধা করি ঠিকই, কিন্তু ওনার কিছু কিছু ভুল ভ্রান্তিদায়ক কাজের ফলে আমার এই কেসের প্রতি একাত্ম হওয়ার খুবই অসুবিধা হচ্ছিল। শোনো, জায়গাটা কলকাতার উপকণ্ঠে। যে সময় বর্ণনা করলেন ওই সময় সত্যি মানুষের ঢল তেমন থাকে না। মেন রাস্তার একদিকে একটা ইট ভাঁটা সত্যিই আছে। তার পাশের ঝোপ পরিদর্শন করে তন্ন তন্ন করে খুঁজে দেখি একটা রিস্ট ওয়াচ। ওটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি, কিন্তু এখন তোমায় দেখাবো না। ওই ঘড়ির পুরোটাই সোনায় মোড়া, দামি বিদেশি ব্র্যান্ডের। ওই জিনিস ভারতে কোথাও পাওয়া যায় না। আর একটা জিনিস দেখলাম, বিধুবাবুর হিসেব অনুযায়ী আমি এক পা করে যেখান থেকে গুলিবর্ষণ করা হয়েছে ওইখানকার মাটি পর্যবেক্ষণ করলাম। যেই দিনের ঘটনা তার আগের দিন ঈষৎ বৃষ্টিপাত হয়েছে বলে ওইখানকার শুকনো খটখটে মাটিতে এখনো পর্যন্ত পায়ের ছাপটা বিদ্যমান। ওই হাওয়াই চপ্পলের ছাপ, বুঝলে, দেখে মনে হলো ওইখান থেকে দাগটা পিছন দিকে কিছুটা গিয়ে মিলিয়ে গিয়েছে। যেখানে দাগের অস্তিত্ব লোপাট হয়েছে সেইখানে নিবিড় লতা গুল্মের ঝোপঝাড়ে আবৃত। কিন্তু উক্ত স্থানে একটা গুলির খোল আমি পেয়েছি, সেটাও পরীক্ষা করে দেখলাম। এইখানকার জিনিস নয় অজিত, এখানকার জিনিস নয়। আমার মতো করে যদি বিধুবাবু একটু ভালো করে জায়গাটা পরীক্ষা করতেন, আমার আগেই এগুলো ওনার নজরে পড়তো। তবে তুমি বলছো যে ওই বন্দুকটি ওই আগন্তুকেরই? বাবা, এখনো সন্দেহ পুষে রেখেছো মনে? এই জিনিস এখানে কোথাও পাওয়া যাবে না অজিত, এটা লন্ডনের জিনিস। তবে মজার বিষয় কি জানো অজিত, এই আততায়ী যেহেতু প্রথম গুলিবর্ষণ করেছিল, তাই সে বার কয়েক লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। আমি বিস্মিত হয়ে বিছানা ছেড়ে উঠে গিয়ে বললাম, এই এটা তুমি কি বলছো? সত্যি বুঝি? তুমি এটা ধরলে কি করে? খুবই সহজ ভায়া অজিত। আশপাশ বেশ ভালো করে লক্ষ্য করলাম, ঝোপের সামনেই
হাত কয়েক দূরে যে কটা গাছ সারিবদ্ধভাবে পাশাপাশি দাঁড়িয়ে আছে তাদের দেহে গোলাকার ছিদ্র তৈরি হয়েছে। আরো কিছু সংকেত পেয়েছিলাম, সেগুলো তোমাকে বলে লাভ নেই। কিন্তু উনি যে বললেন আগে একবারই গুলি করতে দেখেছেন, তুমি আবার অন্যরকম কথা বলছো। না 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 অজিত, অজিত 3 বার গুলি ছোঁড়া হয়েছিল। উনি শেষবারেরটা শুনতে পেয়েই গাড়ি থামান এবং ওদের দুজনকে ছুটোছুটি করতে দেখেন। যে হত্যা করতে চায় সে নিজেকে সরাসরি প্রকাশ করতে ইচ্ছুক নয়, কিন্তু আমার মন বলছে অজিত এবার খুব শীঘ্রই সে আমার পাতা ফাঁদে পা দেবে, শুধুই সময়ের অপেক্ষা। কিন্তু খুনের মূল উদ্দেশ্যটা কি সেটাই ধরতে পারছিলাম না এতদিন। এখন বলতে পারো কিছুটা স্পষ্ট হয়েছে। বোমকেশ শেষের ওই একটি কথা বলে আমার মধ্যেকার অদম্য কৌতূহল জাগিয়ে দিয়ে সে নিজে চুপিসারে মৌনব্রত পালন করল। এমনি করেই দিন 2 কেটে গেল। 2 দিনের মধ্যে উল্লেখ্য কিছুই ঘটেনি। যাই হোক, দিন 2 পরেই একটা আকস্মিক ঘটনা আমাদের শান্ত মনকে চঞ্চল করে তুলল। প্রাতরাশের পর বোমকেশ ও আমি নিবিড় মনে সিগারেট টানছি। ফোনটা হঠাৎ করে বেজে উঠল। শুনতে পাওয়া গেল ইন্সপেক্টর বিধুবাবুর গলা। ওইটা শুনে আমার টনক নড়ল। বিধুবাবু বললেন, বোমকেশ বাবু, আপনি যেমনটা বলেছিলেন সেই অনুযায়ী কাজ হয়েছে, কিন্তু 2 জন এসেছিল আগন্তুকের লাশের সন্ধানে। একজন স্ত্রীলোক এবং অপরজন এক বৃদ্ধ ব্যক্তি। স্ত্রীলোকটি ওই মৃত ব্যক্তিকে নিজের সহধর্মী এবং বৃদ্ধটি ওই আগন্তুককে নিজের ছেলে বলে দাবি করে। কিছু সঠিক প্রমাণপত্র দিয়েছে? ওই ডাক্তারের একাংশ যারা ওই 2 জনের মুখোমুখি হয়েছিল, তারা যখন পুলিশের নির্দেশ মতোই ওদের কাছে পরিচয়পত্র চায়, তখন কয়েকটা ওই ঘটনার মৌখিক বিবৃতি ছাড়া আর কিছুই দিতে অপারগ থাকে। এই ঘটনার পরপর ডক্টর অশোক মিত্তির আমাকে জানায় আমি ওইখানে গিয়ে ওদের সন্দেহের তালিকায় ফেলে নিজের হেফাজতে রেখেছি। আচ্ছা, এনারা বাদে আর কেউ এসেছিল? না না, গোটা দিন আমাদের গুপ্তচর ওই হাসপাতালে ছদ্মবেশ ধারণ করে আছে, কিন্তু ওই 2 জন ছাড়া আর কেউ উক্ত ব্যক্তির সম্পর্কে খোঁজ নিতে পর্যন্ত আসেনি। এবার কি করণীয়? বলছি, আচ্ছা আপনি বলুন, ওনাদের 2 জনের নাম জানা গেছে? জেরা চলছে। আপনি কি আসবেন ওদের কাছে কিছু জিজ্ঞাসা করার জন্য? সেই ভালো, আমি আসছি একটু পরেই। ওদের থেকে আসল সত্যটা উদ্ঘাটন করাটা বেশ জরুরি। আচ্ছা রাখছি, আমি একটু পরেই আমি আসছি। বোমকেশ ফোনটা রেখে আমার দিকে ফিরতেই আমি অশান্ত কণ্ঠে তাকে শুধালাম, এই কোনো সূত্র পেলে? বোমকেশ সংক্ষেপে আমাকে যতটা সম্ভব বিবৃত করল এবং শেষে শ্লেষের হাসি এসে বলল, জোচ্চোর কত ধরনেরই না হয় অজিত, এইবার আসল নাটক মঞ্চস্থ হবে, শুধুমাত্র থানায় ঢু মারার প্রতীক্ষা। বড্ড হেয়ালি করো তুমি বোমকেশ আজকাল। আচ্ছা একটা কথা বলো তো, যারা ওইখানে আগন্তুকের দেহ সৎকারের জন্য নিজেকে তার পরম আত্মীয় বলে দাবি করছে, তাদের তুমি এমন সন্দেহের দৃষ্টিতে কেন দেখছো? আর তার থেকে বড় কথা, বিধুবাবুই বা কেন ওদের থানায় রেখেছেন বিনা ওয়ারেন্টে? তুমি বলো, রাগ হওয়া কি ওদের মধ্যে স্বাভাবিক নয়? বড্ড গোলমেলে ঠেকছে ব্যাপারটা, যাই তাই বলো তুমি। জামাটা গলিয়ে নিয়ে আয়নায় নিজের মুখ দেখে চুল আঁচড়াতে আঁচড়াতে বোমকেশ বলল, না না না, তুমি যা ভাবছো তা নয় অজিত। আমি অনুসন্ধান মারফত যা জেনেছি সেটাই এইটুকুই প্রমাণিত হয় যে ওরা জোচ্চোর, লাশ চুরির মতন অপরাধ করতে পারে। তার নির্দিষ্ট একটা কারণ আছে যেটা উপসংহারে জুড়ে দিলেই হবে। চলো চলো চলো, আমার সঙ্গে চলো দেখি, এখন চলো, ওঠো। বোমকেশের কথা শেষ হতেই আমিও প্রস্তুত হয়ে বাইরে বেরিয়ে একটা ভাড়ার গাড়িতে চড়ে বসলাম। বন্ধুবর হুকুম করলো থানার দিকে।
পৌঁছাতে প্রায় মিনিট 20 লাগলো, আর বাইরে থেকেই একটা মেলি কণ্ঠের উচ্ছ্বসিত ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল। ওই কণ্ঠের মধ্যে এক প্রকারের রাগ ও ঈর্ষা মেশানো ছিল। উত্তেজনায় তখন আমার সমগ্র শরীর কাঁপছে, ধমনীর মধ্যেকার প্রবাহিত রক্ত যেন রীতিমতো শুকিয়ে যাচ্ছিল। সন্ত্রস্ত পায়ে ঢুকতেই সরাসরি বিধুবাবুর সঙ্গে দেখা হলো। ব্যোমকেশ উত্তেজিত কণ্ঠে বলল, ব্যাপার কি বিধুবাবু? বিধুবাবু ব্যোমকেশের প্রশ্ন কর্ণপাত না করেই বলল, আসুন, আমার সঙ্গে আসুন। আমরা দুজনেই তাকে অনুসরণ করলাম। দেখি একটি ঘরের মধ্যে কয়েকটি আসন পাতা। এই ঘরের সঙ্গে আমরা আগেও পরিচিত। মূলত এই ঘরে আসামি থেকে শুরু করে সন্দেহের তালিকাভুক্তদের জেরা করা হয়। পর্দা সরাতেই দুজনকে দেখলাম। একজন ভদ্রবেশী গোছের বছর 24 স্ত্রীলোক, যার পরনের বেশভূষা নিতান্ত আটপৌড়ে। দ্বিতীয়ত সে গম্ভীরভাবে ঘরময় পায়চারি করছে। তার পাশেই একজন বছর 60 এক অথর্ব বৃদ্ধ মাথা হেঁট করে বসে, কিন্তু তাকে খুব ভালো করে দেখলে বৃদ্ধ বলে মনে হবে না। আমার অন্তত খুবই অদ্ভুত লাগছিল। ব্যোমকেশ ঢোকা মাত্রই ঘরের প্রত্যেক আনাচে কানাচে শানিত দৃষ্টি মেলে দেখে নিচ্ছিল সবটা। যাই হোক, বিধুবাবু সামনের দিকে হাত প্রসারিত করে ওদের দেখিয়ে বলল, ব্যোমকেশ বাবু, এই দুজন এসেই খোঁজ করছিল। ব্যোমকেশ, আমি ও বিধুবাবু সামনের আসনে উপবিষ্ট হলাম। বিধুবাবু গলা খাকারি দিয়ে বললেন, দেখুন, যা সত্যি জানেন তা বলুন। ইনি কিন্তু প্রকৃত সত্য উদ্ঘাটন করতে পেরে আপনাদের দোষী সাব্যস্ত করতে পারলে তখন কিন্তু আর পরিত্রাণের কোনো পথ থাকবে না। দেখলাম ওই মহিলা একবার বিদ্বেষপূর্ণ চাহনি নিক্ষেপ করলো আমাদের দিকে। তারপর গলার পারদ কয়েক গুণ উঁচিয়ে বলল, আমাকে আপনারা বিনা দোষে এখানে আটক করে রেখেছেন, কিন্তু দেশে এখনো আইন আছে। আপনারা কেউ পরিত্রাণ পাবেন না। আমি ওইখানে আমার স্বামীর খোঁজ করতে গেছিলাম। সে এখন প্রতারক। আমার জীবনের সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়েছে ও। ওই শয়তানের মৃত্যুতে আমি যথেষ্ট খুশি। আমি ওর দেহটা নিতে চেয়েছিলাম সৎকারের উদ্দেশ্যে। ব্যোমকেশের কপালে ভাঁজ পড়ল, কিন্তু সেই সাথে সে গলায় গাম্ভীর্য ফুটিয়ে বলতেও লাগলো। ব্যোমকেশের জেরার ধরন সম্পর্কে আমার বিশদে জানা। সে যখন কাউকে ক্রস এক্সামিন করে তখন আসামির পেট থেকে আসলেই সত্যটা বেরিয়েই আসে। সে বলল, দেখুন, আপনি নিজের আসনে বসুন, আর বেশি উত্তেজিত না হয়ে আমার করা প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিন। যদি সঠিক উত্তর দেন, আমাদের সন্দেহ যদি ভাজন হয়, তবে আপনার পক্ষেই সেটা অতিশয় মঙ্গল। আপনি যে নিজেকে ওনার স্ত্রী বলে দাবি করেন, সেটা কি কোনো অকাট্য প্রমাণ আছে আপনার কাছে? যে কেউই এই অবস্থায় নিজেকে ওনার স্ত্রী রূপে সাজিয়ে হাসপাতালে গিয়ে দাবি করে দেহ নিয়ে কি অপকর্মটি করতে পারে, সেই বিষয়ে আমার খুব ভালোভাবে জানা আছে। এবার দেখি ওই স্ত্রীলোকটি একটু অপ্রস্তুত হয়ে পড়ল। দৃষ্টি নিচের দিকে রেখে অত্যন্ত ক্ষীণ স্বরে আমতা আমতা করে বলল, আমি মিথ্যা বলবো কেন? যা সত্যি সেটাই তো বলেছি। পুলিশের লোক খামোখা আমাকে আটক করে রেখেছে। খামোখা কেন? নিশ্চয়ই আপনার মধ্যে অসৎ উদ্দেশ্য দেখেই প্রশাসন এই ব্যবস্থাটি গ্রহণ করেছেন। বেআইনি কিছু দেখলে এইরূপ ব্যবস্থা গ্রহণ করার অঢেল অনুমতি আছে। এরপর ব্যোমকেশ সুদক্ষতার সাথে সাথেই নানাবিধ প্রশ্ন করল, কিন্তু এই স্ত্রীলোক ও পাশে উপবিষ্ট বৃদ্ধের দিক হতে সন্তোষজনক উত্তর প্রাপ্ত না হওয়ায় ওই দিনের মতোই স্থগিত হলো জেরার কার্যক্রম। ওদের ছেড়ে দেওয়া হলেও ওদের অজান্তেই পুলিশি নজর রাখা হলো। বিষয়টি নিয়ে আমার নিজের মনের মধ্যে বেশ তালগুল পাকিয়ে যাচ্ছিল। ব্যোমকেশ সারাদিন ঘরময় পায়চারি করে এবং মাঝে মধ্যেই না জানিয়ে কোথায় যে বেরিয়ে যায়, সেই হদিশ পাওয়া ভারী মুশকিল। একদিন ফোন করে ইন্সপেক্টর বাবুর সঙ্গে লম্বা কথা বলে কি সব স্থির করলো, এবং সেই দিন উপস্থিত হতেই আন্দাজ রাত্রি 10:30 নাগাদ আমাকে নিয়ে চলল সেই হাসপাতালে যেখানে আগন্তুকের বেওয়ারিশ লাশটা এখনো পড়ে আছে। হাসপাতালে এত রাতে শুনশান, কেউ কোথাও নেই। এরকম অবস্থায় চুপিসারে আমরা মর্গের বাইরে এসে বসে রইলাম।
ব্যোমকেশ দেখি আজকে তার পিস্তলটা নিয়ে এসেছে। বিধুবাবু অন্যান্য পুলিশ বাহিনী অন্যত্র নিঃসারে পাহারা দিচ্ছে। আমি গলাটা খাদে নামিয়ে প্রশ্ন করলাম, ব্যোমকেশ, আরে আরে এই ব্যোমকেশ, এসবের মানে কি? কি অপরাধী সেটা জানতে এই মাঝরাতে হাসপাতালে লুকিয়ে থাকার কোনো মানে হয়? তুমি কি জানো কি আসামি? ব্যোমকেশ নির্বিকার ও নির্বাক। তার স্থির দৃষ্টি অন্ধকার করিডোরের ওপর নিবদ্ধ, যেখানে শুধু টিম করে একরত্তি একটা হলদেটে বাল্ব জ্বলছে। ঘন্টা 2 কাটার পর অকস্মাৎ ব্যোমকেশ আমার একটা হাত চেপে ধরল এবং সেই সাথে ঠোঁটের ওপর আঙুল রেখে নীরবতা বজায় রাখার ইশারা করল। দেখি টলতে টলতে ঈষৎ ঝুঁকে পড়া একজন এই দিকেই আসছে। করিডোরের সর্বত্র আলো আঁধারে লেগে কিছুই স্পষ্টভাবে দৃশ্যমান না হওয়ার জন্য ওই আসন্ন আগন্তুককে ভালোভাবে দেখা যাচ্ছে না। ধীরে ধীরে সেই টলমান মূর্তি আমাদের কাছে এলো, কিন্তু আমাদের উপস্থিতি সে টের পেল না। 2-3 বার সতর্ক দৃষ্টি হেনে সোজা ঢুকে গেল মর্গের ঘরের ভেতর। ব্যোমকেশ তখন নিজের স্থান থেকে উঠে দাঁড়িয়ে পিস্তল বাগিয়ে সোজা বিধুবাবুর দিকে ইশারাপূর্ণ দৃষ্টি দিয়ে বুঝিয়ে দিল তৈরি হতে। মর্গের ঘরটা সত্যি ঘুটঘুটে অন্ধকার। সেখানে ধারালো অস্ত্র টর্চের আলোয় চিকচিক করছে। ব্যোমকেশ এক লাফে ওই ঘরে ঢুকে গিয়ে সুইচ টিপে ধরল। অন্ধকার মর্গ ঘর আলোক মণ্ডিত হয়ে উঠল, আর ব্যোমকেশ ব্যঙ্গের হাসি নিক্ষেপ করে বলল, আপনার কারিকুরি সব শেষ নিখিল বাবু, এখন আমাদের নির্দেশ মতন থানায় চলুন। আর হ্যাঁ, হাত থেকে ওই অস্ত্রটা ফেলুন দেখি, ফেলুন ফেলুন। আকস্মিক ব্যোমকেশের আগমনে দেখি কুঁজো হওয়া এক বৃদ্ধ, অর্থাৎ যাকে থানায় আমি দেখেছি, সে আমাদের দিকে ফিরে চাইল। তার 2 চোখের মধ্যে একটা বিদ্বেষের দৃষ্টি, একটা ধারালো ছোঁড়া এবং সামনের কাটে শায়িত ওই আগন্তুকের নিথর দেহ। ব্যোমকেশ ফের বিদ্রুপের হাসি টেনে বলল, আর কতদিনই বা এইভাবে পাপের বোঝা বই নিয়ে বেড়াবে না? বেশ বিচক্ষণ বুদ্ধি আপনার, কিন্তু এইটা ধরতে পারলেন না যে আপনার পরিকল্পনা একটু ভ্রান্তি রয়ে গেল। এই জন্যই একটা প্রবাদ আছে, কোনো অপরাধী নিখুঁত হয় না, অপরাধী একটা সূত্র রাখেই। কিন্তু আপনি একটা ভুল করে বসলেন, তাতে কোনো ক্ষতি নেই। আমাদের কাজটা ঝটিতি সম্পূর্ণ হলো। নিন নিন, আপনি চালাকির আশ্রয় নিলে এক্ষুনি এই পিস্তলের গুলি আপনার মজ্জা ভেদ করে চলে যাবে। নিন। রাগে সর্বাঙ্গ যেন ওই বৃদ্ধের জ্বলে যাচ্ছিল। জ্বলন্ত দৃষ্টি নিয়ে সে ব্যোমকেশের পানে চেয়ে থেকে চিবিয়ে চিবিয়ে বলল, বক্সি, তোমার উদ্দেশ্য কখনো সফল আমি হতে দেব না। আইনের নির্দেশিত শাস্তি আমাকে তোমরা দিতে পারবে না বক্সি, দিতে পারবে না। বিধুবাবু, আপনার দুষ্কৃতি এখন আমার নলের গোড়ায়, চলে আসুন। কিন্তু বিধুবাবু সশস্ত্র সেনাবাহিনী নিয়ে ঘরে ঢুকতে যাবেন, ঠিক ওই সময় পিছিয়ে গেলেন। বৃদ্ধ লোকটি একটা বাঁকা হাসি এসে নিজের কোমর থেকে টোটা ভরা পিস্তল বের করলেন। এদিকে ব্যোমকেশ ও ইন্সপেক্টর বাবুর হাতেও পিস্তল, রিভলভার। বিধুবাবু বহু নির্দেশ দিলেন, কিন্তু কাজ হলো না। ঘরে তীব্র একটা গুলি ছোড়ার শব্দ রাতের শান্ত পরিবেশকে একেবারে ভঙ্গ করে দিল। আমি একটু তফাতেই দাঁড়িয়েছিলাম। শব্দ শুনে রাতের কাজে নিযুক্ত হাসপাতালের সমস্ত কর্মী এসে ওইখানে ভিড় করেছে। ব্যোমকেশ হতাশভাবে বলল, শেষমেশ আত্মহত্যা। আইনকে ফাঁকি দিয়ে ধরা না পড়ার ভয় বেশিরভাগ অপরাধী এটাই করে থাকে। সত্যিই দেখি মর ঘরের ভেতরে ওই বৃদ্ধ মরে পড়ে আছে। গুলিটা মাথায় করেছে, রক্তের সমস্ত ভেসে যাচ্ছে। এই ঘটনা কালকেতু বড় হরফে ছাপিয়ে দিল। সকালের দিকে আমরা 2 বন্ধু মিলে পেয়ালা ভর্তি চায়ে চুমুক দিচ্ছি। এমন সময় আমার মনের ভেতরে কয়েকটা প্রশ্ন জেগে উঠেছিল। সেগুলো জিজ্ঞেস করার তাগিদে ব্যোমকেশকে বললাম, তো এই যে ব্যোমকেশ, ব্যাপারে একটু খুলে বলবে?
কিছু তো বোধগম্য হলো না ভায়া। আর হ্যাঁ, গোড়া থেকেই বলতে হবে, কিন্তু সংবাদপত্রের বয়ান পড়ে কিছুই বুঝলাম না হাতির মাথা। আর তার থেকে বড় কথা, এই রহস্যের কিনারা তুমি করলে কি করে? আর ভালো কথা, ওই আগন্তুকের প্রকৃত পরিচয় কি? আর মুড়া ভেঙে একটা সিগারেট ধরিয়ে ঘরময় পায়চারি করতে করতে ব্যোমকেশ বলল, হ্যাঁ, এবারে বলা যেতেই পারে নিঃসন্দেহে। দেখো অজিত, মূল বিষয়টা হলো বিধুবাবু যখন উক্ত ঘটনার সমস্তটাই আমাকে বিবৃত করলেন, তখন আমার মনে কেবল সন্দেহ হয়। সমস্ত ঘটনা শুনে আমার প্রথমেই মনে হয় যে খুনের উদ্দেশ্য কি, কেনই বা খুন করতে চায়। প্রথমে আমি নিজেও একটা ভুল করে ফেলেছিলাম, সেটা হলো বিধুবাবু ইট ভাটার ওই মিস্ত্রি গোছের লোকটিকে নিজে দেখেছেন বন্দুক হাতে আগন্তুককে গুলি ছুঁড়তে। এ কথা তুমি আগেই জানো যে আমি বলেছিলাম 3 বার গুলি বর্ষণ করা হয়েছে, 2 বার ওই আততায়ী লক্ষ্যভ্রষ্ট হয়, কিন্তু শেষবারের বেলায় গুলিটা মর্মস্থানে প্রবেশ না করে বুকের মাঝখানে গিয়ে লাগে। আগন্তুক মাটিতে লুটিয়ে পড়ে। লোকটি তখনই আরো কয়েকবার গুলি করে আহত ব্যক্তিটাকে অনায়াসেই মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে যেতে পারত ঠিকই, কিন্তু সেই সময় সে ঘুরে দেখে দূরে পুলিশের জিপ, এবং তখন তার মনে ভয়ের সঞ্চার হয় এবং হতবুদ্ধি হয়েই সে পালিয়ে হাঁপ ছেড়ে বাঁচে। বিধুবাবু অকুস্থলে গিয়ে বন্দুক এবং আগন্তুকের অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করে এবং ওই আহত ব্যক্তিটিকে হাসপাতালে নিয়ে যান। এইখানে একটা কথা বলে রাখা ভালো, আমি যখন থানায় গেলাম ওই আগন্তুকের কাছ থেকে প্রাপ্ত জিনিসগুলো ভালোভাবে নিরীক্ষণ করার জন্য, সেইগুলো দেখেই আমার দৃঢ় বিশ্বাস হলো যে আগন্তুক সম্প্রতি বিদেশ থেকে ফিরে এসেছে। কারণ ওই দ্রব্যগুলোর মধ্যে বিলেতি ছাপ মারা। বন্দুকটা দেখেও আমার মধ্যে এই একই ধারণা বদ্ধমূল হলো। বুঝলাম খুনি ওই ইট ভাটার মিস্ত্রিটি নয়, কারণ তার পক্ষেও এই জিনিস ক্রয় করার সামর্থ্যহীন। ওই বন্দুকে ওই আততায়ীর আঙুলের ছাপ পাওয়া গিয়েছিল, সেইটার মাধ্যমে তাকে খুঁজে হাজতে আটক করে বহু জেরার পর জানতে পারলাম যে সম্প্রতি তার অর্থের মন্দা চলছিল, তাই সে একজনের নির্দেশে এই কাজটা করতে বাধ্য হয়েছে। একজন নিরীহ ব্যক্তিকে গুলি করার অপরাধে পেনাল কোর্ট তার 14 বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করল। এদিকে ওই ব্যক্তিটিকে হাসপাতালে যখন ভর্তি করা হলো, তখন দ্বারে প্রহরী নিযুক্ত করলেন বিধুবাবু। এমনকি ডাক্তাররা আশ্বাস পর্যন্ত দিয়েছিলেন যে সপ্তাহ 2 কাটার পরপরই আগন্তুক সুস্থ হবে, কিন্তু ওই রাতেই ওই হতভাগ্য ব্যক্তি প্রাণ হারালেন। ময়নাতদন্তে প্রমাণিত হলো যে বিষক্রিয়ায় মৃত্যু। সন্দেহের তালিকায় অভিযুক্ত হলেন যে কর্মী ওই আগন্তুকের দেখাশোনায় নিযুক্ত ছিলেন। পুলিশের জেরার চাপে সে স্বীকার করলো যে কেউ তাকেও মোটা অঙ্কের টাকা দিয়ে এই কাজে বহাল করেছিল। বুঝতেই পারছো অজিত, যে প্রহরীর চোখ এড়িয়ে সাধারণের পক্ষে যে কাজটা করা দুরূহ, সেটা ওই আগন্তুকের সেবা যত্নে নিযুক্ত ব্যক্তির পক্ষে কতটা সুবিধাজনক। ডাক্তারের প্রেসক্রিপশন দেখে এটা বুঝেছিলাম যে ওরা ওই আগন্তুকের নিদ্রার ত্রুটি যাতে না হয় তার জন্য প্রত্যেকবার ক্লোরোফর্ম দিত। সেই সাথেই প্রহরীর চোখ এড়িয়ে একদিন ওই হাসপাতালের কর্মীটি তাকে মারল বিষ প্রয়োগ করে। ফলে ওই বিষের প্রভাবে সত্যি সত্যি আগন্তুকের মৃত্যু হয়। ব্যোমকেশের কথা শুনে আমি বিরক্ত হয়ে বললাম, আরে কি তখন থেকে আগন্তুক আগন্তুক বলে অভিহিত করছো? ব্যক্তিটির নাম কি সেটা তো বলবে নাকি? পরিচয় পর্ব শোনাচ্ছি, কিন্তু বাকি কিস্তিটা শেষ করতে দাও তো আগে। মৃত্যু হলে সঙ্গোপনে থাকা ওই ব্যক্তিটির উদ্দেশ্য সফল হলো। আমার মনে তখন প্রশ্নটা ঘুরছিল যে আগন্তুকের মৃত্যু হলে কার বেশি সুবিধা এবং প্রকৃত উদ্দেশ্য কি। সেই উদ্দেশ্য ধরেও ফেললাম। আমি উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করলাম, এই কি করে বুঝলে? খুব সহজেই। আমি যখন বিধুবাবুর কথায় ওইখানে লাশ দেখতে গেলাম, তখন মৃত ব্যক্তির মুখের চাদর সরিয়ে নিরীক্ষণ করতে করতে কণ্ঠনালীর অংশটা একটু ফোলা ফোলা বলে মনে হচ্ছিল। সেইখান থেকেই আমার সন্দেহ দানা বাঁধল মনে। ওইখানে যে একটা মূল্যবান রত্ন উনি সুকৌশলে লুকিয়ে রেখেছিলেন, সেটা অনায়াসেই ধরতে পারলাম। আমি আবার আটকে উঠলাম।
বিস্ফারিত চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে ঢোক গিলে বললাম, বলছো কি? ওই কণ্ঠনালী মানে এই গলার ভেতর রত্ন, মানে এরা সম্ভব? ব্যোমকেশ আমার কথায় কোনো কর্ণপাত করল না। সে নিজের কথার ধারাবাহিকতা বজায় রেখে বলল, এইখান থেকেই আমার মনে ধারণা হয় যে এবার ওই সঙ্গোপনে থাকা ব্যক্তিটি যেন তেন প্রকারেণ লাশ নেওয়ার ধান্দা করবেই। সুতরাং আমি সতর্ক হলাম এবং দেখলেই তো বিধুবাবুকে কেমন করে বললাম। সমস্ত দিক বিবেচনা করে ফাঁদ পেতেছিলাম আমি। যে বৃদ্ধ ব্যক্তিটিকে তুমি স্ত্রীলোকের সঙ্গে দেখেছিলে ওই হচ্ছে আসল আসামি, বুঝলে? সে প্রথমে আগন্তুকের দেহ নেওয়ার জন্য বাজারের এক স্ত্রীলোককে তার সহধর্মিণী সাজিয়ে চেষ্টা করলো, কিন্তু যখন তার চেষ্টা নিষ্ফল হলো তখন সে নিজেই নিশুতি রাতের আধারে গোপনে ওই রত্ন নেওয়ার ছক কষেছিল। আর আমার পাতা ফাঁদে ধরা পড়ল। কিন্তু আক্ষেপ এই যে তাকে আইনের আওতায় আনা সম্ভব হলো না। তার আগেই ব্যোমকেশ কথা শেষ করল না। আমি সেই সুযোগে প্রশ্ন করলাম, আচ্ছা ওই আগন্তুকটিকে? আর একটা চুরুট ধরিয়ে ব্যোমকেশ বলল, আমি যখন বিধুবাবুর নির্দেশিত অকুস্থলে সরজমিন করতে যাই তখন আমি ওই আশেপাশের এলাকা থেকে খোঁজ নিই। জায়গাটা এমনিতে লোকবসতিবিহীন। ওই এলাকায় এক ধনী ব্যবসাদারের ছেলে ওই আগন্তুক, নাম রমণীকান্ত মজুমদার। ওরা দুই ভাই ছিল। ছোটটির নাম ছিল নিখিল মজুমদার। কিন্তু বড় ছেলেটি নিজে বিদেশে পড়াশুনো করে ওইখানকার মেয়ের সাথেই বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে দেশ থেকে চলে গেছিল এবং ওইখানেই ছিল বছর 8 কিন্তু পিতার মৃত্যু সংবাদ শুনে তাকে ফিরে আসতে হয়। আমি ওইখানে গিয়ে ওদের উকিলের সঙ্গে কথা বলেছি। রমণীবাবুর পিতা রাধাকান্তবাবু বড় ছেলেকেই উইল করে সমস্ত সম্পত্তি দিয়ে স্বর্গারোহণ করেছেন। ছোট ছেলেটির সংস্কারহীনতার জন্য সে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়। ওয়ারিশ রূপে রমণীকান্ত দেশে ফিরল। ছোট ছেলে নিখিল প্রতিহিংসা সাধনের জন্য দাদার মৃত্যু নিশ্চিত করার সম্পূর্ণ ব্যবস্থা গ্রহণ করতে লাগলো তৎপর হাতে। সব শুনে প্রশ্ন করলাম, আচ্ছা ব্যোমকেশ, সে তো সব বুঝলাম, কিন্তু রমণীকান্ত যে গলায় রত্ন লুকিয়ে রেখেছে সেটা তার ভাই নিখিল কি করে জানলো? সেটাও জানতে পেরেছে রমণীকান্ত বাবু স্ত্রী একটা পত্র বিলেত থেকে পাঠিয়েছিল। সেইখানে একটা ছোট্ট অংশে ওইটা উল্লেখ ছিল, বুঝলে? ওই রত্নটির মূল্য কয়েক লক্ষ টাকা অজিত। রাধাকান্ত বাবুর দুই ছেলেই বেশ শিক্ষিত। পৈতৃক সম্পত্তি ওই মহামূল্যবান রত্নের লোভের বশবর্তী হয়েই নিখিলবাবু এমন জঘন্য অপরাধ করেছেন, বুঝলে অজিত? অর্থই অনর্থের মূল। শেষ হলো আমাদের আজকের নিবেদন, ব্যোমকেশ বক্সীর কাহিনী অবলম্বনে হীরক রহস্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে এটিকে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনিও যদি আপনার লেখা গল্প আমাদের দিতে চান তবে মেইল করুন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া মেইল আইডিতে। আমরা আবারও হাজির হব এমন নানান ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততদিন স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড ইনটু মৌলিক ই মিডিয়া।